সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো তিনি আসলেন, দেখলেন, জয় করলেন সালাউদ্দিন। দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যেন দেশে ফিরে এলেন, দেখলেন আর মানুষের হৃদয়ে জয় করে নিলেন। শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এভাবেই তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বর্ণনা করেছেন। এবারে জানাবো ওসমান হাদী হত্যা বিচার দাবিতে শাহবাগে রাতভর অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের। শুক্রবার দুপুর 2টার পর সেখানে শিক্ষার্থী জনতার অবস্থান নেওয়া শুরু হয় এবং তা রাতভর চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সন্ধ্যা 6:30টার পর সরেজমিনে দেখা যায় বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনা দেওয়া বক্তব্য নিয়ে ভারতে একটি গণমাধ্যম অপপ্রচারে শনাক্ত করেছে ইনস্টিটিউট বাংলাদেশ ফ্যাক্ট চেক এবং মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। এদিকে বিশ্বজুড়ে জেনজি আবারও রাজনীতিতে আশার আলো চালাচ্ছে। 2025 সালের শেষ মাসটি ছিল বেশ হতাশাজনক। নির্বিচারগুলি, নানা সংকট আর তীব্র মেরুকরণের খবরে শিরোনাম সংবাদ মাধ্যম ভরা ছিল। তবু এই অন্ধকার সময়ের মধ্যেও একটি ইতিবাচক পরিবর্তনের ভবিষ্যতের জন্য আশার ইঙ্গিত দিচ্ছে। জানিয়ে দেব নেতাকর্মীদের সরিয়ে বাবার কবরের পাশে একান্তে দাঁড়ালেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর নির্বাসন শেষে দেশে ফিরে প্রথমবার বাবার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকাল 4:40 দিকে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আবারও তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। ইরান উপসাগরের কৌশলগত এলাকায় আবারও একটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। কেশম দ্বীপের কাছে ওই ট্যাঙ্কারটি আটক করা হয়। শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সংবাদ মাধ্যম জানিয়েছে ট্যাঙ্কারটিতে প্রায় 40 লাখ লিটার চোরাই জ্বালানি বহন করা হচ্ছিল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত। তিনি আসলেন, দেখলেন, জয় করলেন সালাউদ্দিন। দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যেন দেশে ফিরে এলেন, দেখলেন আর মানুষের হৃদয় জয় করে নিলেন। শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এভাবেই তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বর্ণনা করেছেন। এদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজের আইডিতে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন আহমেদ লেখেন, একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা যিনি জনগণের জন্য স্পষ্ট পরিকল্পনা এবং জাতির প্রতি গভীর অঙ্গীকার প্রদর্শন করেছেন। তারেক রহমানের বক্তব্যের একটি অংশ উদ্ধৃত করে বিএনপির এই নেতা লিখেন, আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য, আমার দেশের জন্য তারেক রহমান। পোস্টের শেষ অংশে সালাউদ্দিন আহমেদ লিখেছেন, তিনি আসলেন, দেখলেন, জয় করলেন। এর আগে বৃহস্পতিবার বেলা 12:15টার দিকে তারেক রহমান সপরিবারে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখার পর গুলশানের বাসায় ফেরেন তিনি। ওসমান হাদী হত্যা বিচার দাবিতে শাহবাগে রাতভর অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের। ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন তার সংগঠন। শুক্রবার দুপুর 2টার পর সেখানে শিক্ষার্থী জনতার অবস্থান নেওয়া শুরু হয় এবং তা রাতভর চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সন্ধ্যা 6:30টার পরে সরেজমিনে দেখা গেছে বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের সন্ধ্যায় অবরোধ কর্মসূচিতে বলেন, খুনিদের গ্রেপ্তার করতে আমরা 25শে ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিলাম। সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। সরকার ওসমান হাদী নিরাপত্তা ব্যবস্থা করতে পারেনি। এখন খুনিদের গ্রেপ্তার করতে না পারা পর্যন্ত সরকারের পদত্যাগ করতে পারবে না। পদত্যাগের কোনো সমাধান নয়, খুনিদের গ্রেপ্তারই একমাত্র সমাধান। নিজেদের আন্দোলন সম্পর্কে জাবের বলেন, আমরা রাতভর অবস্থান করব যতক্ষণ না পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা না হয়। অবরোধ কর্মসূচি চলবে। আজ জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চে নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী এবং জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক জনসমাগম সৃষ্টি হতে থাকে। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদী। এরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ারে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনা দেওয়া বক্তব্য নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, ফ্যাক্ট চেক এবং মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। শুক্রবার বাংলা ফ্যাক্ট জানিয়েছে, তারেক রহমান তার সম্পূর্ণ ভাষণে ভারতের বিষয়ে কোনো মন্তব্য করেননি। এরপরও এপিবি আনন্দ নামের একটি গণমাধ্যম অপ্রাসঙ্গিক শিরোনামে ভারত নিয়ে পরিকল্পনা যুক্ত করেছে। প্রতিবেদনে এই দাবির কোনো প্রমাণ বা ব্যাখ্যা উল্লেখ করা হয়নি। বাংলা ফ্যাক্ট অনুসন্ধান টিম জানিয়েছে, ভারতের গণমাধ্যম এবিপি আনন্দ তারেক রহমানের বক্তব্য আই হ্যাভ এ প্ল্যান অংশটুকু ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করেছে। তারেক রহমানের ভাষণে ভারতকে নিয়ে কোনো পরিকল্পনার কথা ছিল না। তার বক্তব্যের একটি অংশ বিকৃত করে তুলে ধরে বিভ্রান্তিমূলক শিরোনামে প্রকাশ করা হয়েছে। গত 25শে ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে 300 ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজের একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন। পরিকল্পনাটি বিস্তারিতভাবে তুলে ধরেনি, তবে বাস্তবায়নের জন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি তার ভাবনার কথা বলার আগে যুক্তরাষ্ট্রের বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের 62 বছর আগের ঐতিহাসিক আই হ্যাভ এ ড্রিম ভাষণ স্মরণ করেন। সেই বক্তব্যের সঙ্গে সঙ্গতি রেখে তিনি বলেন, আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমান বলেন, প্রিয় ভাই বোনেরা, আমরা দেশে শান্তি চাই। মার্টিন লুথার কিং এর নাম শুনেছেন তো আপনারা। তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। ভারতের এপিবি আনন্দ তারেক রহমানের ভাষণ নিয়ে আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। তবে ফ্যাক্ট বাংলা জানিয়েছে, তারেক রহমান তার ভাষণে ভারত সম্পর্কে কোনো মন্তব্য করেননি। শিরোনামে ভারত নিয়ে পরিকল্পনা যুক্ত করা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো জানায়, গত 1 বছরের মধ্যে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজে বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের আন্দোলনে অংশ নেওয়া দল এবং সংগঠনকে লক্ষ্য করেই প্রচারিত হচ্ছে। ফ্যাক্টচেক বাংলা জানিয়েছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে গুজব, ভুয়া খবর এবং অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছে। আবারও তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। ইরান উপসাগরের কৌশলগত এলাকায় আবারও একটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। কেশম দ্বীপের কাছে ওই ট্যাঙ্কারটি আটক করা হয়। শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, ট্যাঙ্কারটিতে প্রায় 40 লাখ লিটার চোরাই জ্বালানি বহন করা হচ্ছিল। ইরানি কর্তৃপক্ষ জব্দকৃত ট্যাঙ্কারটির নাম কিংবা সেটি কোন দেশের মালিকানাধীন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে 16 জন বিদেশি নাবিককে আটক করা হয়েছে বলে জানানো হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ট্যাঙ্কারটি গত বুধবার জব্দ করা হয়। এর আগে গত সপ্তাহে ওমান উপসাগরে 60 লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী আরেকটি বিদেশি ট্যাঙ্কার আটক করার দাবি করেছিল তেহরান। সেক্ষেত্রেও ট্যাঙ্কারের পরিচয় বা দেশের নাম প্রকাশ করা হয়নি। ইরানে জ্বালানির উপর উচ্চ ভর্তুকি এবং জাতীয় মুদ্রার ব্যাপক অবমূল্যায়নের কারণে দেশটিতে বিশ্বের অন্যতম সস্তা জ্বালানি পাওয়া যায়। এই বাস্তবতায় প্রতিবেশী দেশগুলোতে, স্থলপথে এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোতে সমুদ্রপথে জ্বালানি পাচার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, জব্দকৃত ট্যাঙ্কারে নাবিকদের আটক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে বিচারিক কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি জ্বালানি চোরাচালানের সঙ্গে জড়িত নেটওয়ার্ক চিহ্নিত করতে অতিরিক্ত অনুসন্ধানও চালানো হচ্ছে। এই ট্যাঙ্কার জব্দের ঘটনা এমন এক সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জবাবে তেহরান বারবার হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়েই প্রবাহিত হয়। ফলে সেখানে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে তা বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।